হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আমরা আপকামিং ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি এবং যার মাধ্যমে আমরা জিকে ক্লাসের সেরা প্রস্তুতি নিচ্ছি। আজকে আমরা 25 নম্বর প্র্যাকটিস সেট করবো, হুবহু কমন যোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস থাকছে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে রয়েছে। সম্প্রতি ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি পেল নিজের কোন রাজ্য? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো। তোমাদের উত্তরগুলো মিলছে কি, ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করতে থাকো, কমেন্ট বক্সে কমেন্ট করো, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উত্তরাখণ্ড ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি পেল। 2 নম্বর প্রশ্ন, কোথায় অনুষ্ঠিত খান কোয়েস্ট 2026 বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী? নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি, মঙ্গোলিয়াতে। 3 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন অর্থাৎ এনএসসির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, সাইবল চট্টোপাধ্যায়। সাইবল বা শৈবাল অ্যাকচুয়ালি, ঠিক আছে, শৈবাল চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে 3 বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন নিচের কোনজন? যিনি ছিলেন তিনিই হলেন আবার, সঠিক উত্তর হবে অপশানে তুষার মেহতা। নেক্সট প্রশ্ন যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন পুলিশ খাকি ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, এর সাথে আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স হিউজ ভ্যাকেন্সি নিয়ে বিজ্ঞপ্তি আস চলেছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস হবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে কোর ইনফ্লেশন বা মূল মুদ্রাস্ফীতি পরিমাপ করার সময় হেডলাইন মুদ্রাস্ফীতি থেকে কোন দুটি উপাদানগুলিকে বাদ দেওয়া হয়? অর্থনীতিতে কোর ইনফ্লেশন বা মূল মুদ্রাস্ফীতি পরিমাপ করার সময় হেডলাইন মুদ্রাস্ফীতি থেকে কোন উপাদানগুলিকে বাদ দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খাদ্য এবং জ্বালানি, এই দুটোকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, কেন? খাদ্য এবং জ্বালানি এই দুটো বস্তু বা এই দুটো পণ্য এমনই যাদের মানে বিশ্ববাজারে যে দাম সেটা হচ্ছে খুব দ্রুত এবং ঘন ঘন ওঠানামা করে, যার জন্য এই যে কোর ইনফ্লেশন সেটা মেজার করার জন্য এই দুটোর আমরা কি করি, মূল্য বাদ দিয়ে থাকি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 1907 সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়ে যায়। এই ঐতিহাসিক অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো এই রকম এবার প্রশ্ন ঘুরিয়ে আসবে। এতদিন আমরা পরীক্ষায় প্রশ্ন করতাম সুরাট অধিবেশন কোন সালে হয়েছে, 1907 সালে। সুরাট অধিবেশনে কি হয়েছিল? জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন এবার তোমাকে দিয়ে দেবে যে 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী নরমপন্থী ভেঙে যায়, উত্তর দিয়ে দিল। এবার প্রশ্ন করবে এই অধিবেশনে কংগ্রেস সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, রাসবিহারী ঘোষ। ওকে, দেখো সুরাট ভাঙন সম্পর্কে একটু দেখি। চরমপন্থীরা অর্থাৎ লালবাল পাল, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল চেয়েছিলেন লালা লাজপত রায় বা বাল গঙ্গাধর তিলককে সভাপতি করতে, কিন্তু নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে সভাপতি করেন। এর ফলে চরমপন্থীদের কি হয়, কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় বিরোধিতার জন্য। তারপর দেখো লখনৌ চুক্তি, যেটা 1916 সালে হয়েছিল। অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে লখনৌ অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীরা আবার একত্রিত হন এবং কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি চুক্তি হয়। তো পরীক্ষায় প্রশ্ন আছে কোন সময় আবার মিল হয় চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে, সেটা হচ্ছে লখনৌ অধিবেশন 1916।
নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, আয়নোস্ফিয়ারে। দেখো মেরুজ্যোতির কারণ কি? সূর্য থেকে আসা চার্জ যুক্ত কণা বা সৌরঝড় আয়নোস্ফিয়ারের গ্যাসীয় অণুগুলির সাথে সংঘর্ষ ঘটালে এই রঙিন আলোর সৃষ্টি হয়। নামকরণ দেখো, উত্তর মেরুতে একে অরোরা বোরিয়ালিস বলা হয়ে থাকে বা সুমেরু প্রভা বলা হয়, আর দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রালিস বলা হয়ে থাকে বা কুমেরু প্রভা বলা হয়ে থাকে। তোমরা কিভাবে মনে রাখবে? দেখো অস্ট্রেলিয়া আমরা দেখি থাকি কোথায়? দক্ষিণ গোলার্ধে, তাহলে অরোরা অস্ট্রালিস দক্ষিণ মেরুতে। এইভাবে জাস্ট মনে রাখবে, একটা মনে রাখলেই অন্যটা অবশ্যই উত্তর মেরুতেই হবে। তারপর দেখো রেডিও তরঙ্গ, আয়নোস্ফিয়ার থেকেই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আর মেসোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের হচ্ছে শীতলতম স্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী পদার্থগুলি তাদের অভ্যন্তরে কোনো চৌম্বক বলরেখাকে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে। বিজ্ঞানের ভাষায় একে কি বলা হয়? খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর থাকছে, লেভেলের প্রশ্ন উত্তর আমাদের একটু এবার স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর করতে হবে, পরীক্ষার প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে। তো সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী তাদের অভ্যন্তরে কোনো চুম্বক বলরেখাকে প্রবেশ করতে দেয় না, বিজ্ঞানের ভাষাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইসনার এফেক্ট বলা হয়ে থাকে। দেখো একটু ডিটেলসে দেখবো, সুপার কন্ডাক্টিভিটি কি? অতি নিম্ন তাপমাত্রায় বা ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন কোনো পরিবাহীর বৈদ্যুতিক রোধ শূন্য হয়ে যায় তখন তাকে সুপার কন্ডাক্টর বলে। অর্থাৎ কোন একটা পরিবাহের মধ্যে রোধটাই নেই, অর্থাৎ মানে তড়িৎ প্রবাহকে আর আটকানোর কোন রকম রোধই নেই। তার মানে কি? রোধ শূন্য মানে তড়িৎ পরিবহন একদম সুপার ভাবে হবে, খুব ভালোভাবে হবে। এই জন্য একে বলা হচ্ছে কি সুপার কন্ডাক্টর। যেমন তরল হিলিয়ামের তাপমাত্রায় পারদ হয়ে ওঠে সুপার কন্ডাক্টর। ওকে, আচ্ছা এবার মাইসনার এফেক্ট কি? সুপার কন্ডাক্টরগুলি নিখুঁত ডায়াম্যাগনেটিক পদার্থের মতো আচরণ করে এবং বাইরের চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে। অর্থাৎ এই সুপার কন্ডাক্টরের মধ্য থেকে যখন তড়িৎ প্রবাহ হয় তখন নিজেরাই কি হয়ে যায়? ডায়াম্যাগনেটিক পদার্থ হয়ে যায় এবং তাদের মতো আচরণ করে। ফলে নিজে যখন ম্যাগনেট হয়ে যায় তখন বাইরে থেকে আর কোনো চৌম্বক ক্ষেত্রকে ভিতরে ঢুকতে দেয় না, বিকর্ষণ করে সরিয়ে দেয়। এর ফলেই ম্যাকলাভ ট্রেন ল্যান্ড ওপর ভেসে চলে। এবং এই যে মাইসনার এফেক্ট, এই নীতির উপরেই বেস করে জাপানের যে হাই স্পিড বুলেট ট্রেন বা ম্যাগলাভ ট্রেন, ঠিক আছে, সেগুলো ভেসে চলে, লাইনের উপর ভেসে চলে। অর্থাৎ পাত, রেলের পাত রয়েছে, সেই পাতের মধ্য থেকে পাতগুলোকে এই সুপার কন্ডাক্টিভিটি করে রাখা হয়। তাপের মধ্য থেকে, এই পাতের মধ্য থেকে তড়িৎ পরিবহন হচ্ছে এবং তার উপরে ভেসে থাকে কি? ট্রেন। ঠিক আছে, ট্রেনটার পাত মানে চাকা নেই, চাকার বদলে থাকে একটা ম্যাগনেট। তাহলে বিকর্ষণ করছে আবার আসতেও দিচ্ছে না, এমন একটা পজিশনে হাওয়ার মধ্যে ভাসিয়ে রাখে এবং এই হাওয়ার মধ্যে ট্রেনটা ভেসে চলে, যার জন্য কোনো ঘর্ষণ থাকে না এবং খুব বেগে ট্রেনগুলো চলতে থাকে। তারপর ডপলার এফেক্ট কি? উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতির কারণে শব্দের তীক্ষ্ণতা বা কম্পাঙ্কের আপাত পরিবর্তনকে বলা হয়ে থাকে ডপলার এফেক্ট। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, লোকসভায় কোনো বিল অর্থ বিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে চূড়ান্ত সিদ্ধান্ত কে গ্রহণ করতে পারে? এই ক্ষমতা কার হাতে রয়েছে? কোনো একটা বিল পেশ করা হলো, সেটা অর্থ বিল কিনা সেটা যাচাই করবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লোকসভার স্পিকার নিয়ে থাকে। দেখো আর্টিকেল 110, ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। আচ্ছা, অর্থ বিল শুধুমাত্র রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়েই পেশ করা যায়, অর্থাৎ অর্থ বিল পেশ করতে গেলে আগে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, তারপরেই পেশ করা যায়। এবং অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই অর্থাৎ লোয়ার হাউসেই পেশ করা যায়, রাজ্যসভায় নয়। লোকসভাতে যখন কি হয়, পাশ হয়ে গেল এই অর্থ বিলটা, তখন রাজ্যসভায় প্রেরণ করা হয়। রাজ্যসভা অর্থ বিল বাতিল বা সংশোধন করতে পারে না। ঠিক আছে, তারা সর্বোচ্চ 14 দিন বিলটাকে আটকে রাখতে পারে, কিন্তু সেটাকে বাতিল করতে পারবে না বা নিজেরা সংশোধন করতে পারবে না। যদি সংশোধন করার প্রয়োজন হয় তারা কি করতে পারে? এই 14 দিনের মধ্যে লোকসভাতে ফেরত পাঠাতে পারে। লোকসভা যদি চায় সেটাকে বাতিল করতে পারে বা সংশোধন করতে পারে।
ঠিক আছে, যদি সংশোধন করার প্রয়োজন মনে হয় তাহলে সংশোধন করবে, সংশোধন হয়ে গেলেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে সেটাকে, বিলটাকে অ্যাক্টে পরিণত করার জন্য। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, রাজ্যসভা অর্থ বিলকে কতদিন পর্যন্ত আটকে রাখতে পারে, সেটা হচ্ছে 14 দিন। বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের রাজসভায় দহশালা বা জাপ্তি ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টোডরমল। দেখো ডিটেলসে দহশালা ব্যবস্থা কি। 1580 সালে আকবরের অর্থমন্ত্রী টোডরমল এটি প্রবর্তন করেন। এটি পূর্ববর্তী 10 বছরের ফসলের গড় উৎপাদনের উপর ভিত্তি করে নগদ অর্থে কর নির্ধারণের একটি ব্যবস্থা ছিল। আচ্ছা, টোডরমল সম্পর্কে একটু দেখি। তিনি আকবরের সবার নবরত্নদের মধ্যে একজন ছিলেন। এর আগে তিনি শের শাহ সুরির অধীনেও কাজ করেছিলেন। মনসবদারি প্রথা কি? আকবর 1571 সালে সামরিক এবং বেসামরিক প্রশাসনের জন্য মনসবদারি প্রথা চালু করেছিলেন। মনসব কথার অর্থ কি? একটি পদ মর্যাদা। জাপ্তি প্রথা কি? জমির পরিমাপ করে রাজস্ব নির্ধারণের এই প্রথাকে কি বলা থাকে? জাপ্তি প্রথা। অর্থাৎ জমি পরিমাপ করে সেই জমির উপর থেকে কতটা রাজস্ব হবে সেই নির্ধারণ করাটাকেই বলা হচ্ছে জাপ্তি প্রথা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হয়ে যাবে রাসায়নিক নাম। এবং এর রাসায়নিক সংকেত কি? CaOCl2। আর একভাবে লেখা হয়ে থাকে, সেটা হচ্ছে কি CaOCl আর বাইরে Cl। দেখো রাসায়নিক সংকেত, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হলো CaOCl2 বা CaOCl ব্র্যাকেটের মধ্যে, তারপরে Cl। ক্লোরিনের গন্ধ দেখো, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে এবং এর থেকেই ঝাঁঝালো গন্ধ বের হয়। তারপর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার সংকেত হচ্ছে KMnO4। একে কন্ডিড স্পিরিট বা লাল ঔষধ বলা হয়ে থাকে। এটি জল পরিশোধনে এবং অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে এটি থেকে। তারপর দেখো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা হলো বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম। আর সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট কিছু নয়, এই এইচটা উড়ে যাবে, তখন কি হয়ে যাবে? Na2CO3, দুটো তখন সোডিয়াম হয়ে যাবে। এবং এটা হচ্ছে কি? কাপড় কাচার সোডা হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের শেয়ার বাজারে পার্টিসিপেটরি নোটস বা পি নোটস সাধারণত কারা ব্যবহার করে? সঠিক উত্তর হবে অপশন বি, বিদেশি বিনিয়োগকারীরা যারা সেবিতে সরাসরি নিবন্ধিত হতে চান না, তারা এই পি নোটস বা পার্টিসিপেটরি নোটস ব্যবহার করে থাকে। 13 নম্বর প্রশ্ন, কার্বন ক্রেডিট বা কার্বন ট্রেডিং এর ধারণাটি প্রথম কোন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কিয়োটো প্রোটোকল 1997 সালে প্রথম কার্বন ক্রেডিট বা কার্বন ট্রেডিং এর ধারণাটি উদ্ভূত হয়েছিল। ওকে, মন্ট্রিল প্রোটোকল 1987 কিসের সাথে সম্পর্কিত? ওজোন স্তর সংরক্ষণের সাথে সম্পর্কিত। ওকে, 14 নম্বর প্রশ্ন, 1909 সালে লন্ডনে ব্রিটিশ আধিকারিক কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, মদনলাল ধিংরা। দেখো ডিটেলসে মদনলাল ধিংরা সম্পর্কে, তিনি লন্ডনের ইন্ডিয়া হাউসে, এই ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা প্রতিষ্ঠিত। আচ্ছা, ইন্ডিয়া হাউসের একজন সদস্য এবং ভিডি সাভারের অনুগামী তিনি ছিলেন। এই হত্যার দায়ে 1909 সালে লন্ডনে তার ফাঁসি হয় মদনলাল ধিংরার। আচ্ছা, উধম সিং দেখো, তিনি 1940 সালে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন। আর অনন্ত লক্ষণ কানহেরে কি? তিনি 1909 সালে নাসিকের জেলা শাসক জ্যাকসনকে হত্যা করেন।
এটি নাসিক ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 5 প্রকার রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুবার এসেছে, ভিভিআই করবে। তো সুপ্রিম কোর্ট এখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে অপশন সি 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে। সেম রিট 226 নম্বর অনুযায়ী কি করতে পারে? হাইকোর্ট জারি করতে পারে। দেখো ডিটেলসে দেখলেই বুঝতে পারবে। আর্টিকেল 32, ডক্টর বি আর আম্বেদকর এই ধারাটিকে সংবিধানের হৃদয় এবং আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন। খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসেছে এই লাইনটা থেকে এই প্রশ্ন। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় রিট জারি করতে পারে। আর আর্টিকেল 226 দেখো, এই ধারা অনুযায়ী রাজ্যের হাইকোর্টগুলি রিট জারি করতে পারে। হাইকোর্টের রিট জারির পরিধি সুপ্রিম কোর্টের চেয়েও বিস্তৃত, কারণ তারা মৌলিক অধিকার ছাড়াও আইনি অধিকারেও ক্ষেত্রেও রিট জারি করতে পারে। তো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে কোন ক্ষেত্রে হাইকোর্টের পরিধিও সুপ্রিম কোর্টের থেকেও বেশি, সেটা হচ্ছে রিট জারি করার ক্ষেত্রে। আচ্ছা, 5টি রিট কি রয়েছে? হেবিয়াস কর্পাস অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ বাংলায়, 2 নম্বর ম্যান্ডামাস অর্থাৎ পরমাদেশ, 3 নম্বর প্রহিবিশন অর্থাৎ নিষেধাজ্ঞা, 4 নম্বর সার্টিওয়ারি অর্থাৎ উৎপ্রেষণ এবং 5 নম্বর হচ্ছে কোয়া ওয়ারান্ত অর্থাৎ অধিকার পৃচ্ছা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, সাবানের বুদবুদ বা বৃষ্টির জলে ভাসমান তেলের স্তরে সূর্যের আলো পড়লে নানা রঙের ছটা দেখা যায়, এর কারণ কি? কি কারণে বিভিন্ন রঙের ছটা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলোর ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স অফ লাইটের জন্য। দেখো, আলোর বিচ্ছুরণ মানে হচ্ছে ডিসপারশন। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো 7 রঙে ভেঙে যাওয়া বা রামধনু সৃষ্টি হচ্ছে এই আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন। আলোর বিক্ষেপণের ফলে কি হয়? আকাশ নীল দেখানো, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখার কারণ হচ্ছে এই বিক্ষেপণের কারণে। আর সমাবর্তন অর্থাৎ পোলারাইজেশন, সেটা কি? পোলারয়েড গ্লাস বা রোদ চশমায়, যেটা সানগ্লাস অনেক সময় পোলারাইজেশন গ্লাস ব্যবহার করা হয়, সেখানে ঝলসানি কমানোর জন্য আলোর সমাবর্তন ধর্ম ব্যবহার করা হয়। এটি প্রমাণ করে যে আলো একটি তির্যক তরঙ্গ বা ট্রানভার্স ওয়েভ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী বা লংগেস্ট রিভার ইন ইউরোপ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভলগা। ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। আর এশিয়ার দীর্ঘতম নদী কি হয়ে যাবে? সেটা হবে ইয়াংসি। ঠিক আছে, চীনে অবস্থিত রয়েছে, এটি এশিয়ার দীর্ঘতম নদী। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে পিগুভিয়ান ট্যাক্স বা গিনেস কর মূলত কিসের উপর বসানো হয়? তো পিগুভিয়ান ট্যাক্স বা গিনেস কর বসানো হয়ে থাকে অপশন বি, পরিবেশে দূষণকারী বা সমাজের জন্য ক্ষতিকর কার্যকলাপের ওপর। 19 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগে দক্ষিণ ভারতে রচিত তোলকাপ্পিয়ম এই গ্রন্থটি মূলত কোন বিষয়ের উপর রচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিল ব্যাকরণ এবং কাব্যতত্ত্বের ওপর। 20 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু তার পারিশ্রমিক কে নির্ধারণ করেন? দেখো প্রশ্ন এবার এইরকম আসবে, এতদিন প্রশ্ন আমরা দেখেছি কি ভারতের অ্যাটর্নি জেনারেলকে কি নিয়োগ করে থাকেন? উত্তর হতো রাষ্ট্রপতি। উত্তর বলে দিয়েছে এবারে, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তাহলে তার পারিশ্রমিক কে নির্ধারণ করবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, এটাও কিন্তু উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল ফিস সম্পর্কে কোথাও উল্লেখ নেই এবং সেই জন্য যেহেতু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, তার পারিশ্রমিকও নির্ধারণ করবেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলের যে আর্টিকেল সেটা পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে কত? 76। বহুবার এসেছে পরীক্ষায়, ভালোভাবে করবে। এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন আমাদের ভারতের? তিনি হচ্ছেন
আর ভেঙ্কটরমণী। ওকে, তিনি হচ্ছেন ভারতবর্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সিমিলারলি রয়েছে কি অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, তার আর্টিকেল কত? 165। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার, 36 মিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। 22 নম্বর প্রশ্ন, মানবদেহে রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান প্রোটিন ফাইব্রিনোজেন কোথায় সংশ্লেষিত হয় বা তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যকৃৎ বা লিভারে গঠিত হয়ে থাকে এই ফাইব্রিনোজেন প্রোটিনটি। সঠিক উত্তর হবে 23 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির কোন শাসক ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক জিজিয়া কর আরোপ করেছিলেন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, রঙ্গরাজন কমিটি ভারতের অর্থনীতিতে মূলত কোন বিষয়টি পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দারিদ্র পরিমাপ করার জন্য। রঙ্গরাজন কমিটি কত সালে গঠিত হয়? 2012 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মিনি কনস্টিটিউশন নামে পরিচিত 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছিল? দেখো প্রশ্ন কিন্তু এবার এই ধরনের আসবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সর্দার শরণ সিং কমিটির উপর ভিত্তি করে এটি হয়েছিল। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি স্থানান্তরের 10% সূত্র কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন এ, রেমন্ড লিন্ডেম্যান প্রতিষ্ঠা করেছিলেন। এই সূত্রটা কি? আমরা জানি কি, ঘাসকে খাচ্ছে একটা কীট, সেই কীটকে খাচ্ছে তার উপরের একটা স্তরের প্রাণী, সেই প্রাণীটাকে খাচ্ছে আরেকজন, এইভাবে কি হচ্ছে, খাদ্যের মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি বা পুষ্টি এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছে। ঠিক আছে, এর নিয়মটা হচ্ছে, এইটাই হচ্ছে নিয়ম, যে এই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি যে 90% শক্তি সেটা জীবজ কাজে বা তাপ রূপে নষ্ট হয়। ঠিক আছে, অর্থাৎ এই কারণে শক্তি হচ্ছে কি সর্বদা একমুখী। ঠিক আছে, তো এটাই হচ্ছে 10%-এর সূত্র। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালার মিলনস্থল নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং সকলেই আশা করছি সঠিক উত্তরটা করতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীলগিরি পর্বত। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হচ্ছে দোদা বেতা। আনাইমালাই পর্বত, এই আনাইমালাই পর্বতের আনাইমুদি, সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং গোটা দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। 28, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য মোহিনীঅট্টম কোন দেবতার পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে পরিবেশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভগবান বিষ্ণু, মোহিনীঅট্টম। ঠিক আছে, সেই সমুদ্র মন্থনের সময় অমৃত বন্টনের জন্য একজন রমণীর বেশ লাভ করে এই বিষ্ণু এসেছিলেন এবং সেই সময় মোহিনীঅট্টম নৃত্যটি তিনি নেচেছিলেন। ঠিক আছে, মোহিনী রূপ ধরে। তো সেইটাই হচ্ছে মোহিনীঅট্টম নৃত্য। নেক্সট দেখো 29, ফটোগ্রাফিক ফিল্মে নেগেটিভ ছবি স্থায়ী করতে বা ফিক্সিং করতে হাইপো হিসাবে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম থায়োসালফেট। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে Na2H2O3। সিলভার ব্রোমাইড কিসে কাজে লাগে? যেটা হচ্ছে AgBr। এটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মের ওপর, এটাও কাজে লাগে ফটোগ্রাফিতে, কিন্তু ফিল্মের ওপর আলোক সংবেদনশীল প্রলেপ দিতে কাজে লাগে। ঠিক আছে, তারপর দেখো সিলভার আয়োডাইড AgAI, মনে রাখবে এটা হচ্ছে কি কৃত্রিম বৃষ্টি। কৃত্রিম বৃষ্টি ঘটাতে কাজে লাগে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। 1928 সালের ঐতিহাসিক বরদৌলি সত্যাগ্রহর সফলতার পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কারা দিয়েছিলেন? দেখো একটা প্রশ্ন থেকেই কতগুলো তথ্য জানতে পারছি। বরদৌলি সত্যাগ্রহ কবে হয়? 1928 সালে। ঠিক আছে, এই সত্যাগ্রহের ফলে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটা পেয়েছিলেন। প্রশ্নটা ঘুরিয়ে আসে কোন সত্যাগ্রহের ফলে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান? সেটা হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ। এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বরদৌলির মহিলারা এই সর্দার উপাধিটা দিয়েছিলেন। বরদৌলি কোথায় অবস্থিত রয়েছে? গুজরাটে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। আশা করছি প্রশ্নপত্র খুব ভালো লেগেছে এবং 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। একদম লেভেলের স্ট্যান্ডার্ড প্রশ্নোত্তর করাচ্ছি, কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা করে লাইক করে দাও এবং প্রত্যেক দিন সকালবেলায় ক্লাসগুলো ফলো করতে থাকো। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কমন আসবে, সাথে আমি যা এক্সট্রা নোটস দিচ্ছি সেখান থেকেও অনেক তথ্য তোমরা জানতে পারছো, সেখান থেকেও তোমরা পরীক্ষাতে কমন পাবে। ওকে, ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, সাথে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেকটা ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের একদম সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। সেই অধ্যায় থিওরি হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে প্রচুর প্রশ্ন নিয়ে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস, এইভাবে আমাদের কোর্সগুলো চলছে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে যাচাই করে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমি নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।